আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। প্রায়ই আমরা শুনতে পাই শীর্ষ সন্ত্রাসী অমুক দুবাই থেকে বাংলাদেশের একটি এলাকা নিয়ন্ত্রণ করছে। কখনো কি আপনাদের মনে প্রশ্ন জেগেছে অতীতের এই শীর্ষ সন্ত্রাসীরা হাজার মাইল দূরে বসে কিভাবে এখনও নিজেদের কর্তৃত্ব ধরে রেখেছে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের দেখতে হবে আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও, যেখানে আমরা এক্সপ্লেইন করব সম্প্রতি হইচই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া হেডলাইন ওয়েব সিরিজের সম্পূর্ণ কাহিনী। কিভাবে একজন সাধারণ ক্রাইম রিপোর্টার দেশের সবচেয়ে বড় মানি লন্ডারিং চক্রের সন্ধান পায়, কেন রাতারাতি 1,00,000 কপি পত্রিকা ছাপানোর পরেও গায়েব হয়ে যায়, এবং কিভাবে একজন সাংবাদিককে সত্য প্রকাশের জন্য আত্মগোপনে যেতে হয়, সেই সব কিছুই ধারাবাহিকভাবে তুলে ধরা হবে এই ভিডিওতে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। স্যামুয়েলের বাবা চেয়েছিলেন সে ডাক্তার হবে, কিন্তু সে চেয়েছিল লেখক হতে। তার বাবা বলেছিলেন কলমের সাথে কাস্তে আর হাতুড়িও লাগবে জীবনে বড় হতে, অর্থাৎ শুধু জ্ঞান দিয়ে বড় হওয়া যায় না, তার সঙ্গে প্রয়োজন স্কিল। স্যামুয়েলের জীবনেও তাই হয়। সে লেখক হয়েছিল ঠিকই, কিন্তু তারপর থেকে 10টি বই মেলা চলে যায়, স্যামুয়েলের কোনো বই ছাপা হয় না সেখানে। স্যামুয়েল শেষ পর্যন্ত আর বড় কোনো লেখক হতে পারেনি, তবে হয়েছে দৈনিক নয়া সমাচার পত্রিকার ক্রাইম রিপোর্টার। বর্তমানে সে মানি লন্ডারিং অর্থাৎ বিদেশে অর্থ পাচার নিয়ে একটা রিপোর্ট লিখছে, যেটা আগামীকাল পেপারের প্রথম পাতায় ছাপা হবার কথা। সারা রাত ছাপাখানায় থেকে স্যামুয়েল নিশ্চিত করে আগামীকাল প্রথমবারের মতো পত্রিকার প্রথম পাতায় সাংবাদিক হিসাবে তার নাম ছাপা হচ্ছে। বাসায় যেয়ে ঘুমিয়ে পড়ে সে, কিন্তু ঘুম থেকে উঠে একটা অজ্ঞাত নাম্বার থেকে ফোন পায়। সেই লোক তাকে জানায় জহির সাহেবকে পাওয়া যাচ্ছে না, আর এরকম রিপোর্ট ভবিষ্যতে লিখার চেষ্টা করলে তাকেও গায়েব করে দেওয়া হবে। এর মধ্যে স্যামুয়েলের ভাগ্নে সেদিনের পেপার নিয়ে আসে। স্যামুয়েল অবাক হয়ে দেখে পেপারের প্রথম পাতায় তার রিপোর্টটা নেই, তার বদলে ছাপা হয়েছে অন্য খবর। এমনকি পেপারের কোথাওই তার রিপোর্টটা নেই। এটা কিভাবে সম্ভব? রাতের বেলা স্যামুয়েল নিজে দেখেছে তার খবর সম্বলিত পেপার ট্রাকে উঠিয়ে দেওয়া হয়েছে সার্কুলেশনের জন্য। তাহলে কিভাবে সেটা বদলে গেল 5 ঘন্টার ভেতরে? ঘটনার শুরু হয়েছিল 1 মাস আগে জহির আহমেদ নামের এক সাংবাদিককে ঘিরে। তিনি আগে একটি বড় পত্রিকায় কাজ করতেন, সেখানে স্বাধীনভাবে কাজ করতে পারতেন না, অর্থাৎ নিজের মতো করে কোনো রিপোর্ট করলে উপর থেকে তাকে হুমকি দিয়ে রিপোর্ট না ছাপানো হতো। এ কারণে তিনি চাকরি ছেড়ে ফ্রিল্যান্সার সাংবাদিক হিসাবে কাজ করা শুরু করেন। তাকে এয়ারপোর্টের ইমিগ্রেশন বিভাগের একজন অফিসার একদিন ফোন করে একটা সংবাদ টিপস দেয়। সেটা হলো ইন্টারপোলের লিস্টে টপ একজন ক্রিমিনাল, যার নাম কামরুজ্জামান ওরফে ক্লিনটন, যে কিনা বাংলাদেশে 21 বছর ধরে আসে না, বিদেশে গা ঢাকা দিয়ে আছে। সেই শীর্ষ সন্ত্রাসী অনেক গোপনীয়তার সাথে ঢাকায় ল্যান্ড করেছে। এ ব্যাপারে দেশের কোনো মিডিয়াই কোনো সংবাদ পরিবেশন করছে না। সম্ভবত ক্লিনটন বড় কোনো পলিটিশিয়ানের টাকা বিদেশে পাচারে সহায়তা করার জন্য এসেছে। জহির আহমেদের স্ত্রী দোলন থাকে বিদেশে। তার মেয়ে যেই স্কুলে পড়ে সেখানেই পড়াশোনা করে স্যামুয়েলের ভাগ্নে আয়াত। সেই সূত্রেই স্যামুয়েলের সাথে জহিরের পরিচয়। সেখান থেকেই জহিরের সাথে স্যামুয়েল একসাথে ক্লিনটনের বাংলাদেশে আসা নিয়ে খবরটা ইনভেস্টিগেট করার জন্য কাজ করা শুরু করেছিল। সকালে অফিসে গিয়েই স্যামুয়েল নিজের কম্পিউটারে বসে। সে অবাক হয়ে দেখে রিপোর্ট সংক্রান্ত যত নথি ছিল সবকিছু তার কম্পিউটার থেকে কেউ ডিলিট করে দিয়েছে। তার বসও কিছু বলতে পারে না এ ব্যাপারে। পত্রিকার প্রভাবশালী সম্পাদক কবির ভাই চলে গেছে মালয়েশিয়া। অফিস থেকে কোনো সূত্র না পেয়ে স্যামুয়েল প্রেসে চলে যায়। কিভাবে রাতের আধারে 1,00,000 কপি পত্রিকা গায়েব করে নতুন কপি ছাপিয়ে ডিস্ট্রিবিউট করা হলো, সেই সূত্র মেলাতে পারে না সে। রাত্রে যারা ডিউটি করেছিল তাদের কেউ এখন নেই। পুরো ঘটনাটি এসআই আলামিন সাহেবকে জানায় স্যামুয়েল। এই আলামিন সাহেবই সেই ইমিগ্রেশন অফিসার যে জহিরকে প্রথম খবর দিয়েছিল ক্লিনটন আসার। স্যামুয়েল এবার চলে যায় জহিরের বাসায়। গিয়ে দেখে বাসার দরজা খোলা, আবার ভেতরে সব অগোছালো। তবে ধ্বংসস্তূপের মাঝে বসে আছে জহিরের বিড়াল। স্যামুয়েলের মনে পড়ে জহিরের মেয়ে অবন্তী এই মুহূর্তে স্কুলে। হয়তো যেই লোকেরা পেপার গায়েব করে দিয়েছে তারাই জহিরকে কিডন্যাপ করেছে। এখন অবন্তীরও কোনো ক্ষতি হতে পারে। এটা ভেবে সে দ্রুত স্কুলে চলে যায়। যাবার আগে আমরা দেখতে পাই কেউ ভেতর থেকে জহির আহমেদের বাসার দরজা বন্ধ করে দিচ্ছে। ভাগ্নে আয়াতের স্কুলে গিয়ে ভাগ্নের সাথে
জহির আহমেদের মেয়ে অবন্তীকেও নিজের সাথে নিয়ে নেয় সামিউল। এর মাঝে জহির সাহেবের নিখোঁজের খবর পেয়ে তার স্ত্রী বিদেশ থেকে দেশে আসার টিকিট কেটে ফেলে। পথে তারা আবার জহিরের বাসায় যায় অবন্তীর কিছু জামা কাপড় আর বিড়ালকে আনতে। কিন্তু এবার সামিউল অবাক হয়ে দেখে দরজা ভেতর থেকে বন্ধ করা, আর বাড়িওয়ালার কাছ থেকে চাবি এনে দরজা খুলে দেখে বিড়ালটাও গায়েব হয়ে গেছে। সামিউল বুঝতে পারে যারা তার খবরকে পেপার থেকে গায়েব করেছে তারাই জহির আহমেদের নিখোঁজের পেছনে দায়ী, এবং সে চলে আসার পর এই বাড়িতে অন্য কেউ এসেছিল। তাই সামিউল দ্রুত চলে যায় বাচ্চাদেরকে নিয়ে। সে চলে আসে সেই ট্রাক ড্রাইভারদের ডেরায়, যেখান থেকে পেপারগুলো সারা দেশে ডিস্ট্রিবিউট করার জন্য পাঠানো হয়েছিল। সেখান থেকে সে একজন হেল্পারকে ধরে ফেলে, যাকে রাতের বেলা সে দেখেছিল। সেই হেল্পার স্বীকার করে গতকাল রাতে তারা পেপার নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিল। টাঙ্গাইল পৌঁছানোর পর ড্রাইভারের কাছে একটা ফোন আসে। এরপর তাদের ট্রাক রাস্তার সাইডে চাপানো হয়। কিছুক্ষণ পর দুজন লোক এসে তাদেরকে টাকা দেয় এবং ট্রাক নিয়ে অন্য রাস্তায় চলে যায় ওই দুই লোক। সেই ট্রাক ভর্তি পেপার কোথায় গেছে তারা কেউ জানে না। সামিউল ফিরে যায় তার অতীতের ভাবনায়। জহিরের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছিল তার ভাগ্নে আয়াতের স্কুলের গার্ডিয়ানদের খেলাধুলার অনুষ্ঠানে। তরুণ সামিউল সব খেলায়, এমনকি মহিলাদের খেলাতেও পার্টিসিপেট করছিল দেখে অন্য সব গার্ডিয়ানরা যখন আপত্তি তুলেছিল, সেই সময় তার পক্ষ নেয় জহির। তারা যখন বস্তা দৌড় খেলছিল তখন জহির সামিউলকে অফার করে নিজের সহকারী হবার জন্য। সামিউলের কিছুদিন আগে বাংলাদেশ থেকে টাকা পাচার নিয়ে একটা রিপোর্ট করার সুযোগ হয়েছিল। জহির জানতো বাংলাদেশের বিভিন্ন পলিটিশিয়ানরা ইন্টারপোলের রেড নোটিশ পাওয়া সন্ত্রাসী ড্যানিয়েলের মাধ্যমে টাকা পাচার করে। সেই ড্যানিয়েলের ঘনিষ্ঠ সাগরেদ আবুধাবিতে আত্মগোপনে থাকা ক্লিনটন যখন বাংলাদেশে গোপনে আসে, তখনই জহির লেগে পড়ে তার উদ্দেশ্য জানার জন্য। এই ঘটনার ইনভেস্টিগেট করার জন্য জহিরের প্রয়োজন হয়েছিল সামিউলকে। সামিউল জহিরের সহকারী হতে পেরে এবং এত বড় নিউজ ব্রেক করার সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এদিকে সামিউল আয়াতের সঙ্গে জহির আহমেদের মেয়ে অবন্তীকে বাসায় নিয়ে আসলে সামিউলের প্রেগনেন্ট বোন তাসমেরি একটু রেগে যায়। এভাবে একটা বাচ্চাকে বাসায় নিয়ে আসার কারণ জানতে চায় সে। পরে অবশ্য সব জানার পর অবন্তীর সঙ্গে তার বেশ ভালোই খাতির হয়। এদিকে সামিউলের সাথে সেই ইমিগ্রেশন অফিসার আলামিন দেখা করে। ক্লিনটন যখন ভিন্ন পরিচয় দেশে ঢোকে তখন ইমিগ্রেশন চেক করার সময় সে চিনতে পেরেছিল তাকে। মোহাম্মদপুরের ছেলে হওয়ায় সেই খুনি চোখ চিনতে তার অসুবিধা হয়নি। কিন্তু উপর মহলের নির্দেশে আধা ঘন্টার মধ্যেই ক্লিয়ারেন্স দিতে বাধ্য হয় সে ক্লিনটনকে। এর আগে আলামিন কিন্তু ক্লিনটনের পাসপোর্ট স্ক্যান করে ফেলেছিল। দেশপ্রেমিক ইমিগ্রেশন অফিসার আলামিন ক্লিনটনের বাংলাদেশে ঢোকা আটকাতে পারেনি ঠিকই, কিন্তু এই খবরটা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই এটা ফোন করে জানিয়ে দিয়েছিল সাংবাদিক জহিরকে। জহির আলামিনের কাছ থেকে পাওয়া ক্লিনটনের পাসপোর্ট থেকে জানতে পারে বাংলাদেশের মার্ক ইন্টারন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ক্লিনটন ডলার এন্ডোর্স করেছিল। এই মার্ক ব্যাংকের এক অফিসার আবার সামিউলের ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাকে একদিন বারে নিয়ে মদ খাইয়ে সামিউল জানতে পারে ক্লিনটন সেই ক্রেডিট কার্ড ব্যবহার করেছে হোটেল রোজবার্ডে। এ সকল 5 স্টার হোটেলে এসকোর্ট সার্ভিস অর্থাৎ ক্লায়েন্টদের জন্য প্রস্টিটিউটের ব্যবস্থা থাকে। রোজবার্ডের এই সেক্টরটা কন্ট্রোল করত আইরিন নামের একটি মেয়ে। এই মেয়েটিকে আবার ছোটবেলায় অঙ্ক পড়াতো জহির। সেই সূত্র ধরে আইরিনের সাথে দেখা করে জহির। তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে ক্লিনটনের খবর জোগাড় করতে বাধ্য করায় জহির। আইরিনকে রোজবার্ডের এক রুম সার্ভিস স্টাফ আজে বাজে মেসেজ পাঠাতো। সেই লোককে চাকরি খাবার থ্রেট দেয় আইরিন। তবে সে যদি ক্লিনটনের তথ্য এনে দিতে পারে তাহলে তাকে নিজের স্কোর্ট সার্ভিসের দালাল বানানোর অফার দেয় সে। সেই স্টাফের মাধ্যমে হোটেলের গেস্ট লিস্ট আর ক্রেডিট কার্ডের সব ইনফো আনায় সে। সেখান থেকে জহির দেখতে পায় ক্লিনটন আর 3 দিন পরেই প্লেনের টিকিট কেটে রেখেছে, অর্থাৎ 3 দিনের মধ্যে সে দেশ ছাড়তে চলেছে। এজন্যই মূলত তাড়াহুড়া করে সামিউল রিপোর্টটা পাবলিশ করতে চেয়েছিল। ক্লিনটনের হোটেলের কিছু ছবিও ম্যানেজ করে দিয়েছিল আইরিন। সেসব নিয়েই শীর্ষ সন্ত্রাসী ক্লিনটনের 21 বছর পরে ঢাকায় আসার নিউজটা রেডি করেছিল সে। শুরুতে তার পত্রিকার সম্পাদক কবির সাহেব নিউজ ছাপাতে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়, কিন্তু রাতের আধারেই বদলে যায় পত্রিকার সংবাদ, আর সাংবাদিক জহিরও হয়ে যায় নিখোঁজ। সামিউল আবার সেই প্রেসে যায় যেখান থেকে পত্রিকা ছাপানো হয়। সেখানকার লোক জানায় তারা নয়া সমাচার পত্রিকা যেই কাগজ দিয়ে ছাপায় গতকালের পত্রিকা সেই কাগজে ছাপা হয়নি, অন্য কোনো প্রেস থেকে অন্য ধরনের কাগজে ছাপা হয়েছে।
এই ধরনের কাগজ ব্যবহার করে একমাত্র দৈনিক জনকথা নামের একটি পেপার, যার মালিক হলো অরসন গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান। তারা মূলত অরসন ফার্মা নামে পরিচিত। সামিউল প্রেস থেকে বের হবার পর এক ভাড়া করা মাইক্রোতে উঠে পড়ে সোভানবাগ যাবার উদ্দেশ্যে, কিন্তু সে জানতো না এটা ছিল একটা ফাঁদ। পেছনে 2 জন আর সামনে একজন ডিবি অফিসার তাকে আটকে ফেলে। তাদের কথা শুনে সামিউল বুঝতে পারে পত্রিকা গায়েব হবার পেছনে এদের হাত আছে। তারা বলে, সাংবাদিক সংবাদ খুঁজবে, পেপার কেন খুঁজেন। তারা শুরুতে সামিউলকে খাতির যত্ন করে, বিয়ার কিনে খাওয়ায়। তাদের টার্গেট ছিল জহির কোথায় লুকিয়ে আছে সেটা সামিউল জানে কিনা এই নিউজটা বের করা, আর ক্লিনটনের ব্যাপারে কি জানে সব সামিউলের কাছ থেকে বের করতে চায় তারা। কিন্তু সামিউল যখন তাদেরকে কোনো তথ্যই দিতে চায় না, তখন ডিবি অফিসাররা সামিউলকে হালকা মারধর করে ছেড়ে দেয়। সামিউল বাসায় এসে জানতে পারে আগামীকাল তাকে পাত্রী দেখতে আসবে। এদিকে অবন্তী জানায় জহির কেসের ব্যাপারে সব লেখালেখি করেছিল তার বিজ্ঞান খাতায়। জহিরের বাসার সব কাগজপত্র লন্ডভন্ড করলেও বাচ্চার স্কুলের খাতা দুর্বৃত্তরা চেক করেনি। সেখান থেকে সামিউল এই কেসের ব্যাপারে জহির আহমেদ যেসব ইনফরমেশন পেয়েছিল সব জানতে পারে। পরদিন অফিসে যায় সামিউল। তাদের ডিপার্টমেন্ট হেড মনির ভাই অফিসে আসে, কিন্তু সে পত্রিকা পরিবর্তন নিয়ে কোনো কথাই সামিউলের সাথে বলে না। উপরন্তু ক্লিনটনের তদন্ত বাদ দিয়ে ডেস্টিনির একটা রিপোর্টের ফলো আপ প্রতিবেদন বানানোর কাজে লাগিয়ে দেয় তাকে। সেই সঙ্গে সতর্ক করে দেয় মিসিং পেপার নিয়ে মাথা না ঘামাতে। সামিউল বুঝতে পারে তার অফিসের উপরের মাথারা ক্লিনটনের নিউজ পাবলিশ করতে চাচ্ছে না। অফিস থেকে সে চলে যায় হকারদের কাছে। সেখান থেকে সে জানতে পারে ওই দিনের পত্রিকা সাধারণ ট্রাকে করে আসেনি, বরং অরসন ফার্মা এর ট্রাকে করে হকারদের কাছে এসেছিল। এর মধ্যে সামিউলের বাসায় পাত্রীপক্ষ চলে আসে, কিন্তু সামিউল নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। সামিউল না আসলেও জহিরের স্ত্রী বিদেশ থেকে তাদের বাসায় চলে আসে। তখন অবন্তী এতদিন পর নিজের মাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সামিউল আবার পত্রিকা অফিসে গেলে দেখতে পায় সেদিন তাদের পত্রিকার অর্ধেক জায়গা জুড়ে অরসন গ্রুপের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সামিউল বুঝে যায় তার খবর পত্রিকা থেকে গায়েব করা, নতুন পেপার ছাপানো, সেগুলো ডিস্ট্রিবিউট করা, এই সব করেছে অরসন গ্রুপ। আর এর বিনিময়ে তার পত্রিকার সাথে বিজ্ঞাপন দেওয়ার বিরাট অঙ্কের একটা চুক্তি করেছে তারা। বাসায় ফিরে আসে সামিউল। তবে পাত্রীর সঙ্গে কথা বলার চেয়ে জহিরের স্ত্রীর কাছ থেকে জহিরের ব্যাপারে তথ্য জানার প্রতি আগ্রহই বেশি ছিল সামিউলের। প্রথমে সে ভেবেছিল জহির আহমেদকে হয়তো কিডন্যাপ করা হয়েছে, কিন্তু তার স্ত্রী দোলনের কাছ থেকে সে জানতে পারে আসলে জহির আগেই বিপদ বুঝতে পেরে নিজে থেকেই গা ঢাকা দিয়েছে। এর মধ্যে পাত্রীপক্ষ এতক্ষণ অপেক্ষা করার পর সামিউলকে দোলন ভাবির সাথে এত সময় ধরে গল্প করতে দেখে বিরক্ত হয়ে বাসা থেকে বের হয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সামিউলের বোন তাসমেরি। কিছুক্ষণ পর অবন্তীকে নিয়ে দোলনও বাসায় চলে যায়। জহিরের স্ত্রী দোলন বাসায় ফিরে যাবার কিছুক্ষণ পরেই বাইরে থেকে কেউ ঢোকার চেষ্টা করে। প্রথমে তিনি দরজা আটকে দিলেও পরে বাইরে থেকে যখন নিজের পরিচয় দেয় আইরিন, তখন সে তাকে আসতে দেয়। আইরিন জানায় জহির বর্তমানে ঢাকার বাইরে নিরাপদ একটি স্থানে লুকিয়ে আছে। শুরুতে দোলন তার কথা বিশ্বাস করতে না চাইলেও পরে আইরিন জহিরের সঙ্গে ফোনে কথা বলার ব্যবস্থা করে দেয়। স্বামীর কণ্ঠ শুনে দোলনের সন্দেহ দূর হয়। তারপর আইরিন তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে চায়, যেখানে জহির আত্মগোপন করে আছে। অন্যদিকে সামিউল মার্ক ব্যাংকে চলে যায়। সেখানে তার ঘনিষ্ঠ বন্ধু জানায় ব্যাংকের ভেতরে বড় ধরনের রদবদল চলছে। একের পর এক কর্মকর্তা চাকরি হারাচ্ছে। গোপনে খবর ছড়িয়ে পড়েছে অরসন গ্রুপের ঘনিষ্ঠ লোকজন ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরিতে প্রবেশের চেষ্টা করছে। বিষয়টি শুনে সামিউল বুঝতে পারে শুধু অর্থ পাচার নয়, দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও একটি সংঘবদ্ধ চক্র নিজেদের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা হাতে নিয়েছে। জহিরের সঙ্গে দেখা হবার পর সামিউল জানতে পেরেছিল শুরু থেকেই এই অনুসন্ধানী প্রতিবেদনের মূল দায়িত্ব সে ইচ্ছাকৃতভাবেই সামিউলের হাতে তুলে দিয়েছিল। কারণ তার বিশ্বাস ছিল প্রতিষ্ঠিত সংবাদপত্রের একজন প্রতিবেদকের মাধ্যমে সংবাদটি প্রকাশিত হলে সেটি অনেক বেশি গ্রহণযোগ্য হবে। এতদিনের সংগ্রহ করা সব নথি, ছবি, ব্যাংক লেনদেনের তথ্য এবং ক্লিনটনের গতিবিধির প্রমাণ একে একে সামিউলের হাতে তুলে দিয়েছিল জহির। সেই সংবাদ ছাপা হতে গিয়েও হলো না। অফিসে গিয়ে সামিউল আবারও মনির ভাইয়ের মুখোমুখি হয়। মনির তাকে বুঝিয়ে বলার চেষ্টা করে সংবাদপত্র পরিচালনা করতে হলে শুধু সত্য প্রকাশ করলেই হয় না, প্রতিষ্ঠানের আয়ও নিশ্চিত করতে হয়। গত 2 বছর ধরে নিয়মিত বেতন পাবার বিষয়টিও স্মরণ করিয়ে দেয় সে। এসব কারণেই অরসন গ্রুপের সঙ্গে চুক্তি তাদের প্রয়োজন ছিল, কিন্তু এসব যুক্তি সামিউলকে আর প্রভাবিত করতে পারে না। সত্য চাপা দেওয়ায় প্রতিষ্ঠানের অংশ হয়ে থাকতে না পেরে সে চাকরি ছেড়ে বের হয়ে আসে। চাকরি ছাড়ার পর সামিউল অবন্তী ও জহিরের স্ত্রীকে নিয়ে একটি গাড়িতে রওনা করে।
কিছুক্ষণ যাবার পর তাদের সঙ্গে যোগ দেয় আইরিন। অবশেষে সবাই জহিরের গোপন আশ্রয়ে পৌঁছে যায়। দীর্ঘদিন পর স্ত্রী ও মেয়েকে কাছে পেয়ে জহির কিছুটা স্বস্তি অনুভব করে। সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে। তারপর আলোচনায় উঠে আসে পত্রিকা বদলে যাবার ঘটনাটি। জহির জানায় সেদিন সকালে আইরিন তার বাসায় এসেছিল। অবন্তীকে নিরাপদে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু তার আগেই সামিউল সেখানে পৌঁছে যায়। আর ভোরবেলা ডিবির একটি দল বাসায় অভিযান চালাতে এলে জহির বাধ্য হয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর দোলনের সঙ্গে জহিরের তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। দোলন জানতে পারে এই রিসোর্টটা যেখানে জহির গত কয়েকদিন ধরে আশ্রয় নিয়ে আছে সেটা আসলে আইরিনের একজন ক্লায়েন্টের। আইরিনের পরিচয়, তার ক্লায়েন্টদের ব্যবহৃত রেস্ট হাউস ব্যবহার এবং এসকর্ট সার্ভিসের সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে দোলনের আপত্তি তৈরি হয়। আইরিনের মতো একজন যৌনকর্মীর সাথে কিভাবে তার স্বামী জহিরের ঘনিষ্ঠ যোগাযোগ থাকতে পারে, বিষয়টি সে সহজভাবে মেনে নিতে পারে না। অন্যদিকে তার মেয়ে অবন্তী বিড়ালটিকে কোলে নিয়ে নীরবে বসে থাকে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন জহির জানায় যে সে আইরিনকে ক্লাস 3 থেকে চেনে। মূলত আইরিনের অঙ্কের টিচার ছিল জহির। তারপর বহুদিনের গোপন সত্য প্রকাশ পায়। আসলে দোলনকে বিয়ের পর জহির জানতে পেরেছিল যে দোলন কখনো মা হতে পারবে না। এই বিষয়টি দোলনকেও মানসিকভাবে ভেঙে দিয়েছিল। তাদের সম্পর্কে নেমে এসেছিল অন্ধকার। সেই অবস্থার উত্তরণের জন্য অবন্তীকে দত্তক নিয়েছিল তারা। কিন্তু দোলন জানতো না যে এই অবন্তীর আসল মা হলো আইরিন। আইরিন নিজেও জানে না অবন্তীর বাবাকে। এই সমাজ একজন পতিতার মেয়ের কোনো মূল্য দিবে না। তাই আইরিন তখন চাইছিল তার নবজাতককে একটা ভালো পরিবারে দত্তক দিতে। সেই সুযোগটাই নিয়েছিল জহির। এরপর তো দোলন নিজের ক্যারিয়ারের জন্য নেদারল্যান্ডে চলে যায়। অন্যদিকে মেয়েকে নিয়ে বাংলাদেশেই থেকে যায় জহির। এর একটা কারণ ছিল আইরিন যাতে দীর্ঘদিন পরে হলেও নিজের মেয়েকে এক নজর চোখের দেখা দেখতে পারে। তো যাই হোক, এই বিষয়টি পুরোপুরি জানতে পেরে, অর্থাৎ আইরিনই যে অবন্তীর প্রকৃত মা, এই সত্য জানার পর দোলন সম্পূর্ণ ভেঙে পড়ে। তার সন্দেহ হতে থাকে তার স্বামীর সঙ্গে আইরিনের সম্পর্ক আছে, আর ভয় হতে থাকে পাছে তার মেয়ে অবন্তীকে আইরিন কেড়ে নেয় তার কাছ থেকে। এদিকে সামিউল জহিরের কাছ থেকে গাড়িতে তেল ভরার জন্য কিছু টাকা নেয়। সে সময় জহির জানতে পারে সামিউল ইতিমধ্যে চাকরি ছেড়ে দিয়েছে। এতে সে ভীষণ ক্ষুব্ধ হয়, কারণ সামিউল এখন আর নয়া সমাচারের কর্মী নয়। ফলে সংবাদপত্রের পরিচয়ের কারণে যে সামান্য নিরাপত্তা সে এতদিন পাচ্ছিল সেটিও এখন আর থাকবে না। একই সঙ্গে জহির জানায় মনির ইতিমধ্যেই অর্সন গ্রুপের মালিক জুনায়েদ জামশেদের কাছে সামিউলের সব তথ্য পৌঁছে দিয়েছে এবং সে যে চাকরি থেকে রিজাইন করিয়ে ফেলেছে এই ব্যাপারটাও জানিয়ে দিয়েছে। ফলে এখন আর কেউ তাদের কথা শুনবে না। যে কোনো মুহূর্তে সামিউলের উপর হামলা হতে পারে। আর সব জেনে পরিস্থিতি বুঝে ক্লিনটনও আপাতত গা ঢাকা দিয়েছে। ফলে ক্লিনটনকে খুঁজে বের করা তাদের জন্য এখন আরও কঠিন হয়ে পড়েছে। জহির আরও জানায় ক্লিনটন ইতিমধ্যে মার্ক ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করে ফেলেছে। তবে সে এখনও দেশ ছাড়েনি, কারণ অর্সন গ্রুপের মালিক জুনায়েদ জামশেদের ছেলের বৌভাতের অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা। সেই অনুষ্ঠানেই দেশের প্রভাবশালী ব্যবসায়ী, রাজনৈতিক এবং অর্থ পাচারকারী চক্রের সদস্যরা একত্রিত হবে। জহিরের ধারণা ক্লিনটনকে ধরার এটি শেষ সুযোগ। তাই তারা সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে সেই বৌভাতের অনুষ্ঠানে অভিযান চালিয়ে পুরো চক্রের মুখোশ উন্মোচন করতে হবে। এদিকে দোলন এই রিসোর্টে আর থাকবে না বলে সিদ্ধান্ত নেয়। সে ফিরে যাবে, তবে জহিরের মতে এই মুহূর্তে তার নিজের বাসায় যাওয়া মোটেও নিরাপদ নয়। ডিবির নজরদারিতে থাকার আশঙ্কা থাকায় সে সেখানে ফিরতে রাজি হয় না। তাই দোলন শেষ পর্যন্ত নিজেই গাড়ি চালিয়ে মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। দোলন চলে যাবার পর জহির সামিউল ও আইরিনকে নিয়ে এক পরিত্যক্ত সংবাদপত্রের প্রেসের অফিসে চলে আসে। সাংবাদিকতা জীবনের প্রথম চাকরি ছিল জহিরের এই প্রেসে। পরবর্তীতে আপোষহীন সাংবাদিকতার কারণে একসময় পুলিশ এসে এই প্রেসে তালা লাগিয়ে দেয়। আপোষহীন সাংবাদিকতার স্মৃতি বহন করা জায়গাটি বহুদিন ধরে বন্ধ পড়ে থাকলেও সেটিকেই তারা অস্থায়ী ঘাঁটি হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। সেখানে একটা বড় হোয়াইট বোর্ড টানিয়ে সেখানে ক্লিনটন, অর্সন গ্রুপ, মার্ক ব্যাংক, জুনায়েদ জামশেদ, শেহজাদ চৌধুরী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য একত্রিত করে পুরো চক্রের সংযোগ বিশ্লেষণ করতে শুরু করে তারা। একই সঙ্গে বৌভাতে প্রবেশের পরিকল্পনাও চূড়ান্ত করতে থাকে। তারা জানতে পারে বৌভাতের অনুষ্ঠানে প্রবেশ করতে হলে তাদের ইনভাইটেশন কার্ড লাগবে। এ বিষয়ে অর্সন গ্রুপের গার্মেন্টস বিভাগের পরিচালক শেহজাদ চৌধুরীর ব্যক্তিগত জীবনকে কাজে লাগানোর পরিকল্পনা করা হয়। লাইলা নামের এক পতিতার মাধ্যমে শেহজাদকে এমন একটা পরিস্থিতিতে ফেলে দেওয়া হবে যাতে সে নিজেই সাময়িকভাবে ব্যস্ত হয়ে পড়ে এবং সেই বৌভাতের অনুষ্ঠানে না যেতে পারে। আর তার কার্ড সেই লাইলা জোগাড় করে আইরিনকে এনে দেবে।
কিন্তু তাদের দ্বিতীয় আরেকটি দাওয়াত কার্ড দরকার। জহির চিন্তা করে যেহেতু অনুষ্ঠানের আয়োজক একটি ফার্মা কোম্পানি, কাজেই বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদেরকেও আমন্ত্রণ জানানোর কথা। সেই সুযোগ কাজে লাগিয়ে চিকিৎসকদের পরিচয়ে অনুষ্ঠানে প্রবেশেরও পরিকল্পনা নেওয়া হয়। এই পরিকল্পনা নিয়ে সামিউল নিজের বোন তাসমেরির কাছে যায়। তাসমেরি নিজেও ছিল একজন ডাক্তার। এতদিনের পুরো তদন্ত, জহিরের আত্মগোপন, ক্লিনটনের অবস্থান এবং বৌভাতকে ঘিরে তৈরি হওয়া পরিকল্পনার সবকিছু সে বোনের সঙ্গে শেয়ার করে নেয়। তার বোন দায়িত্ব নেয় একটি দাওয়াত কার্ড ম্যানেজ করার। এরপর শুরু হয় নতুন বিতর্ক। অনুষ্ঠানে প্রবেশের জন্য দামি স্যুট কেনা জরুরি হলেও সেই খরচ কে বহন করবে তা নিয়ে মতবিরোধ দেখা দেয়। শেষ পর্যন্ত আইরিনই স্যুটের সমস্ত খরচ বহন করতে রাজি হয়। একই সময় তারা জানতে পারে অনুষ্ঠানস্থলে দুটি আলাদা প্রবেশপথ থাকবে, একটি ভিআইপি অতিথিদের জন্য, অন্যটি সাধারণ আমন্ত্রিত অতিথিদের জন্য। তাই কোন প্রবেশপথ ব্যবহার করলে নিরাপদে ভেতরে ঢোকা সম্ভব হবে সেটিও পরিকল্পনায় যুক্ত করা হয়। এদিকে তাসমেরি অরসন গ্রুপের এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সঙ্গে পরিচয় কাজে লাগিয়ে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র সম্পর্কে তথ্য সংগ্রহ করে। সে জানতে পারে তার হাসপাতালের শিশু বিশেষজ্ঞ গোকুল চন্দ্রকে দাওয়াত করা হয়েছে। পরে তাসমেরি তার ছেলে আয়াতকে নিয়ে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক গোকুল চন্দ্র দাসের কাছে যায়। আয়াতের পেটে ব্যথা এই কথা বলে। সেই চিকিৎসকের কাছেও এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ছিল। আয়াতকে পরীক্ষা করার সময় অগোচরে সেই আমন্ত্রণপত্রের ছবি তুলে ফেলে তাসমেরি। গোকুলচন্দ্র দাস প্রতিদিন রাত 2টা পর্যন্ত রোগী দেখেন, ফলে অনুষ্ঠানে তার উপস্থিত থাকার সম্ভাবনা খুবই কম। সেই তথ্যের ভিত্তিতেই তার পরিচয় ফটোশপ করে কপি আমন্ত্রণপত্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে আমন্ত্রণপত্রে স্পষ্টভাবে লেখা ছিল অনুষ্ঠানে কোনো ক্যামেরা বা মোবাইল ফোন বহন করা যাবে না। তাই আইরিন আগেভাগেই হোটেলের এক ওয়েটারকে অর্থের বিনিময়ে রাজি করিয়ে অনুষ্ঠানের ভেতরে একটি ছোট ক্যামেরা গোপনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। বৌভাতের 3 দিন আগে জহির একটা মার্সিডিজ গাড়ি গ্যারেজে এনে রাখে। গাড়িটি ছিল তার এক বন্ধুর। সন্দেহ এড়ানোর জন্য সেটি ব্যবহার করার সিদ্ধান্ত নেয় তারা। একই সময়ে অনুষ্ঠানের উপযোগী স্যুটও কিনে আনা হয়। অন্যদিকে কার্ডের ডিজাইন নকল করা যাবে, কিন্তু নকল কার্ডের কাগজের কোয়ালিটিও তো একই হতে হবে। সামিও বিভিন্ন দোকান ঘুরে আমন্ত্রণপত্রে ব্যবহৃত কাগজের নমুনা সংগ্রহ করে নিয়ে আসে। তাসমেরি সেগুলো পরীক্ষা করে আসল কাগজের সঙ্গে সবচেয়ে বেশি মিল রয়েছে এমন কাগজ নির্বাচন করে দেয়। সেই কাগজেই পরে নকল আমন্ত্রণপত্র তৈরি করা হয়। একই সময়ে আইরিন হোটেলের সেই ওয়েটারের হাতে নির্ধারিত টাকা এবং ছোট ক্যামেরাটাও তুলে দেয়। পরিকল্পনার আরেকটি অংশ বাস্তবায়ন করতে লায়লা শেহজাদ চৌধুরীকে এমনভাবে ফাঁদে ফেলে যাতে সে নিজের স্ত্রীর কাছেই হাতকড়া সহ আপত্তিকর অবস্থায় ধরা পড়ে। এই ঘটনায় শেহজাদের পারিবারিক সংকট সাময়িকভাবে তার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়, ফলে তারা নিশ্চিত হয়ে যায় শেহজাদ অনুষ্ঠানে যাচ্ছে না। সেই সুযোগেই সামিউল ও জহির গাড়ি নিয়ে অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে রওনা করে। ভেন্যুতে পৌঁছে পরিকল্পনা অনুযায়ী প্রথমে সামিউল লাইনে দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করে। তার কিছুক্ষণ পর পেছনে অবস্থান করা জহিরও প্রবেশ করে। তারা সফলভাবে নিরাপত্তা পেরিয়ে ভেতরে ঢুকে গেলেও অতিরিক্ত মানসিক চাপের কারণে সামিউলের মাথা ঘুরতে শুরু করে। নিজেকে সামলে নিয়ে সে ওয়াশরুমে গিয়ে মুখে ও মাথায় পানি দেয়। এই সুযোগে জহির হোটেলের সেই ওয়েটারকে খুঁজে বের করে এবং ওয়াশরুমে যায় তার কাছ থেকে ক্যামেরাটি নেওয়ার জন্য। এদিকে সামিউল অনুষ্ঠানস্থলের ভেতরে চোখ বুলিয়ে দেখে সেখানে পুলিশের সাবেক আইজি সহ দেশের বহু প্রভাবশালী ব্যবসায়ী, রাজনৈতিক এবং উচ্চ পদস্থ ব্যক্তি উপস্থিত রয়েছে। বিষয়টি বুঝতে পেরে সে উপলব্ধি করে এটি শুধু একটি পারিবারিক অনুষ্ঠানই নয়, দেশের ক্ষমতাবানদের গোপন বৈঠক, যেখানে ছড়িয়ে আছে অবৈধ সম্পদ আর গোপন পরিকল্পনার নির্যাস। কিন্তু ঠিক সেই সময়ই পরিকল্পনায় বড় ধাক্কা আসে। ওয়েটার জহিরকে জানায় প্রবেশপথে কঠোর তল্লাশির কারণে ধরা পড়ার ভয়ে সে ক্যামেরাটি নির্ধারিত স্থানে রাখতে পারেনি। সন্দেহ এড়াতে শেষ পর্যন্ত ক্যামেরাটিকে একটি ডাস্টবিনে ফেলে দিতে বাধ্য হয়েছিল সে। এতদিনের পরিকল্পনা মুহূর্তের মধ্যে ভেস্তে যাবার উপক্রম হয়। তবু সামিউল ও জহির বুঝতে পারে এখন আর ফিরে যাবার সুযোগ নেই। কোনো না কোনোভাবে অনুষ্ঠানস্থলেই ভেতর থেকে ক্লিনটনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ ছবি তুলে প্রমাণ সংগ্রহ করতেই হবে। এদিকে আইরিন সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে দোলনের কাছে যায়। দীর্ঘদিন ধরে বুকের ভেতরে চাপা পড়ে থাকা অতীতের ঘটনাগুলো একে একে তুলে ধরে সে। জানা যায় স্কুলে পড়ার সময়ই তার বিয়ে ঠিক হয়েছিল। নির্যাতনের শিকার হয়ে একসময় সে জহিরের সহায়তায় ঢাকায় পালিয়ে আসে। যদিও এখন সে একটা এসকোর্ট সার্ভিস চালায়, কিন্তু এই পথে সে নিরুপায় হয়েই এসেছে। এর মধ্যে তার গর্ভে জন্ম নেয় অবন্তী। সে যদিও জানত না অবন্তীর বাবাকে।
জীবনের কঠিন বাস্তবতা তাকে এমন এক পথে ঠেলে দেয় যেখান থেকে আর সহজে ফিরে আসা সম্ভব ছিল না। তবুও অবন্তীর ভবিষ্যতের কথা ভেবে সে বিশ্বাস করেছিল জহিরের চেয়ে ভালো বাবা তার সন্তানের জন্য আর কেউ হতে পারে না। সে কারণেই নিজের পরিচয় গোপন রেখে এতদিন দূর থেকে মেয়ের জীবন দেখেই সন্তুষ্ট ছিল সে। আইরিনের অতীতের সমস্ত কথা শুনে দোলনের ক্ষোভ কিছুটা প্রশমিত হয় এবং সে উপলব্ধি করে ঘটনাগুলো তার ধারণার চেয়েও অনেক বেশি জটিল ছিল। অন্যদিকে জহির অনুষ্ঠানস্থলের ডাস্টবিনের কাছে গিয়ে বহু খোঁজাখুঁজি করেও ক্যামেরাটি উদ্ধার করতে পারে না। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে সে দ্রুত আইরিনকে ফোন করে। পরিকল্পনার দ্বিতীয় ধাপ কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। আইরিনের সঙ্গে সিনেমার নায়িকা আমিন ফারজানার পরিচয় ছিল। আসলে এই ফারজানা আগে হাই ক্লাস এসকোর্ট ছিল, যাকে আইরিন নিজেই গ্রাম থেকে উঠিয়ে এনেছিল। এখন নায়িকা হবার পর তার সাথে প্রভাবশালী লোকদের ওঠা বসা বেড়েছে। এই বিয়েতে ফারজানাও আমন্ত্রণ পেয়েছিল। আইরিন ফারজানার মাধ্যমে ক্যামেরা বিয়ে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে। যদিও প্রথমে ফারজানা রাজি হচ্ছিল না, পরে দোলন ও আইরিনের যৌথ চেষ্টায় ফারজানা রাজি হয় শাড়ি পরে সেই অনুষ্ঠানে যেতে। এদিকে স্যামুয়েল ভিড়ের আড়াল থেকে লক্ষ্য করে ক্লিনটন ইতিমধ্যেই অনুষ্ঠানস্থলে পৌঁছে গেছে। সে বর কনে উপস্থিত প্রভাবশালী অতিথিদের সঙ্গে একে একে সৌজন্য সাক্ষাৎ করছে। স্যামুয়েল বুঝতে পারে বহুদিনের অনুসন্ধানের মূল লক্ষ্য এখন তার চোখের সামনে রয়েছে, কিন্তু কিভাবে সন্দেহের উদ্রেক না করে ছবি তুলে প্রমাণ সংগ্রহ করা যায় সেটা নিয়েই ছিল তার সবচেয়ে বড় চিন্তা। ঠিক সেই সময় উপস্থিত এক ব্যক্তি স্যামুয়েলকে চিনে ফেলে। সে আর কেউ নয়, তার পত্রিকার সম্পাদক কবির সাহেব। পত্রিকার খবর চেঞ্জ করার পুরস্কার স্বরূপ ইতিমধ্যেই সে অরসন গ্রুপের প্রিয়ভাজন হয়ে উঠেছে। মুহূর্তের জন্য স্যামুয়েল মনে করে হয়তো তার পরিচয় ফাঁস হয়ে যাবে এখন, কিন্তু নিরাপদে কথা বলার জন্য সে বাথরুমের দিকে চলে যায়। কবির সাহেব তাকে বলে এতদিন নীরব থাকলেও তিনি আসলে স্যামুয়েলের পক্ষেই ছিলেন। প্রকাশ্যে কিছু করতে না পারলেও তিনি স্যামুয়েলকে সাহায্য করবেন এখানে। এই বয়সে তার হারানোর কিছু নেই। শেষ সময়ে দেশের জন্য কিছু করে যেতে পারলে নিজেকে ধন্য মনে করবেন তিনি। তাই স্যামুয়েল সেই যাত্রায় বেঁচে যায়। এদিকে ফারজানা পরিকল্পনা অনুযায়ী ক্যামেরাটি নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। ভিড়ের মধ্যে ইচ্ছাকৃতভাবে সে জহিরকে ধাক্কা দেয়। তারপর নিচু হয়ে ব্যাগের জিনিস গোছানোর সুযোগে অত্যন্ত সুনিপুণভাবে ক্যামেরাটি সকলের নজর এড়িয়ে জহিরের হাতে পৌঁছে দেয়। তারপর স্যামুয়েল অতিথিদের অগোচরে একের পর এক ছবি তুলতে শুরু করে। ক্লিনটনের উপস্থিতি, জুনায়েদ জামশেদের সঙ্গে তার সাক্ষাৎ এবং প্রভাবশালী অতিথিদের আনাগোনার গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ হতে থাকে। কাজ যখন প্রায় শেষ, ঠিক তখনই বিপদ নেমে আসে। নিরাপত্তার দায়িত্বে থাকা দুইজন গার্ড জহিরকে চিনে ফেলে। তারা দ্রুত তাকে ঘিরে ধরে এবং নিরাপত্তা কক্ষে নিয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যে বিষয়টি জুনায়েদ জামশেদের কানে পৌঁছে যায়। তবে স্যামুয়েল বিপদ বুঝে কেটে পড়ে আগেই। জুনায়েদ জামশেদের সামনে জহিরকে আনা হয়। জহির সরাসরি তাকে প্রশ্ন করে 1 মাস আগে ইন্টারপোলের রেড নোটিশভুক্ত সন্ত্রাসী ড্যানিয়েলের সহযোগী ক্লিনটনকে বাংলাদেশে আনার পেছনে অরসন গ্রুপের স্বার্থ জড়িত কিনা। জহিরের ধারণা তাদের পরিকল্পনা ছিল মার্কস ইন্টারন্যাশনাল ব্যাংকের পরিচালনায় অরসন গ্রুপের একজন বিশ্বস্ত লোককে বসিয়ে বিদেশে অর্থ পাচারের পুরো ব্যবস্থাটাকে আরও শক্তিশালী করা। কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয় না জুনায়েদ। সব প্রশ্নের জবাবে সে নীরবতা বজায় রাখে। জুনায়েদ জামশেদ আসলে নিশ্চিত হতে চাইছিল জহিরের কাছে কোনো প্রমাণ আছে কিনা। তার কাছে জহিরের মতো সাংবাদিকের জীবনের কোনো মূল্য নেই, কিন্তু তার কাছে কোনো এভিডেন্স থাকলে ভিন্ন কথা। এদিকে নিরাপত্তা কর্মীরা স্যামুয়েলকেও ধরে জুনায়েদের সামনে নিয়ে আসে। তল্লাশি চালিয়ে তার পকেট থেকে ক্যামেরাটি উদ্ধার করা হয়। প্রথমে সবাই নিশ্চিত হয়ে যায় তদন্তের সমস্ত প্রমাণ এবার তাদের হাতের মুঠোয় চলে এসেছে, কিন্তু ক্যামেরা পরীক্ষা করে দেখা যায় এর ভিতরে কোনো মেমোরি কার্ড নেই। নিরাপত্তা কর্মীরা বিস্মিত হয়ে পড়ে। আসলে পালাবার আগেই পরিস্থিতির গুরুত্ব বুঝে স্যামুয়েল তার পত্রিকার সম্পাদক কবির সাহেবের পকেটে অত্যন্ত কৌশলে ক্যামেরা থেকে মেমোরি কার্ড খুলে রেখে দিয়েছিল। ফলে আসল প্রমাণই নিরাপদে থেকে যায়। মেমোরি কার্ড খুঁজে না পেয়ে জুনায়েদ জামশেদ ঘাবড়ে যায়। এই বিয়েতে ক্লিনটনের উপস্থিতি যাতে প্রকাশ না হয় সেজন্য কোনো অতিথিকেই মোবাইল বা ক্যামেরা আনতে দেননি তিনি। এত সাবধানতা অবলম্বন করার পরও যদি খবর ফাঁস হয়ে যায় তাহলে তার সমস্ত প্ল্যান মাঠে মারা যাবে। সবশেষে জুনায়েদ জামশেদ অন্য সবার সামনে কোনো সিদ্ধান্ত না নিয়ে জহিরের সঙ্গে একান্তে কথা বলার ইচ্ছা প্রকাশ করে। জহির জানে হয়তো তাকে জুনায়েদ এখন প্রমাণ লোপাট করার জন্য মোটা অঙ্কের টাকা অফার করবে, কিন্তু দীর্ঘদিনের আপোষহীন সাংবাদিক জহির তাকে সেই প্রস্তাব দেবার আগেই সেটা প্রত্যাখ্যান করে। তার কাছে সত্য প্রকাশের মূল্য কোনো অর্থের চেয়েও বেশি ছিল। জহিরের এই সিদ্ধান্তে জুনায়েদ বুঝতে পারে এখন আর সমঝোতার পথ খোলা নেই। সংঘাতের শেষ অধ্যায় শুরু হয়ে গেছে।
জুনায়েদ জামশেদ জহিরকে বোঝানোর চেষ্টা করে যে এই দেশে আইন অনেক সময় শুধু দুর্বলদের জন্য কার্যকর হয়। আইন হলো মাকড়সার জালের মতো, যেখানে ছোট পোকারা আটকে যায় আর বড় পোকারা বের হয়ে আসে। ক্ষমতাবানদের বিরুদ্ধে সত্য প্রকাশ করলেও সেটি প্রকাশের সুযোগ পায় না এই দেশে। আর যদি কোনো সাংবাদিক নিখোঁজ হয়ে যায়, কয়েকদিন আলোচনা হলেও একসময় সবাই তাকে ভুলে যাবে। মূলত এটা ছিল জহিরকে একটা প্রচ্ছন্ন থ্রেট দেওয়া। তার বিশ্বাস ছিল ভয় এবং ক্ষমতার কাছে শেষ পর্যন্ত জহিরের সত্য পরাজিত হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই নিচতলায় অস্বাভাবিক কোলাহল শুরু হয়। জানালা দিয়ে তাকিয়ে জুনায়েদ জামশেদ দেখতে পায় অনেক তরুণ সাংবাদিক অনুষ্ঠান স্থলের সামনে ভিড় করেছে। পরে জানা যায় সেই এসআই আলামিনকে জহির আগে থেকেই অনেক সাংবাদিকের নাম্বার দিয়ে রেখেছিলেন এবং বলেছিলেন নির্দিষ্ট সময়ের মধ্যে তারা বিয়েবাড়ি থেকে বের না হলে তাদেরকে ফোন করে ভেন্যুতে পাঠিয়ে দিতে। এত সাংবাদিকদের উপস্থিতিতে পরিস্থিতি মুহূর্তের মধ্যেই বদলে যায়। এত মানুষের উপস্থিতিতে প্রকাশ্যে জহির বা সামিউলকে মেরে ফেলা জুনায়েদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তবুও জুনায়েদ বুঝিয়ে বলে, অনুষ্ঠান স্থল থেকে জীবিত বের হতে পারলেও এই নিউজ ছাপানোই হবে সবচেয়ে কঠিন কাজ, কারণ এখানে যে সমস্ত ভিআইপি লোকেরা আছে তারা সবাই জহিরের শত্রু হয়ে যাবে এই সংবাদ প্রকাশ পেলে। কেউ চাইবে না ক্লিনটনের সাথে নিজেদের সম্পর্কের কথা ফাঁস হয়ে যাক, তাই তারাই একসময় জহিরের পেছনে লাগবে তাকে ধ্বংস করার জন্য। তাতে অবশ্য জহিরের কিছুই আসে যায় না। পরিস্থিতির সুযোগে জহির ও সামিউল দ্রুত ভবন থেকে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে তাদের নির্ধারিত গাড়ির ড্রাইভার খাবার খেতে চলে গেছে। তারা আর অপেক্ষা না করে দৌড়ে নিরাপদ দূরত্বে সরে যাবার চেষ্টা করে। ঠিক সেই সময়ে দোলন গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। সামিউল আর জহির দ্রুত সেই গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করে। নিরাপদ স্থানে ফিরে এসে তারা সারা রাত জেগে চূড়ান্ত অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত করে। ক্যামেরায় ধারণ করা তথ্য, জহিরের সংগৃহীত নথি, ব্যাংকের লেনদেনের তথ্য, ক্লিনটনের উপস্থিতির প্রমাণ এবং অর্সন গ্রুপের সংশ্লিষ্টতা সবকিছু একত্রিত করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি হয়। এর কিছুক্ষণ পরেই কবির সাহেব নিরাপদে সংরক্ষণ করে রাখা মেমোরি কার্ডটা নিয়ে পৌঁছে যান। সেই মেমোরি কার্ডের ছবি বের করে একটি ভয়ঙ্কর তথ্য অনুধাবন করে তারা। সব ছবিতেই ক্লিনটনের পাশে দেখা যায় ইন্টারপোলের রেড নোটিশভুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত সন্ত্রাসী ড্যানিয়েলকেও। অর্থাৎ শুধু ক্লিনটন নয়, তার বস মাফিয়া ড্যানিয়েলও গোপনে বাংলাদেশে অবস্থান করছে। এই তথ্য পুরো ঘটনার গুরুত্বকে নতুন মাত্রা এনে দেয়। 3 মাস পরে নির্বাচন। জহির ও সামিউল বিশ্লেষণ করে বুঝতে পারে ড্যানিয়েলের অপরাধ চক্র রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অর্থের ব্যবস্থা করতে চাইছে। সেই পরিকল্পনার অংশ হিসাবেই মার্কস ইন্টারন্যাশনাল ব্যাংকের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে তারা। বিষয়টি আর শুধু অর্থ পাচারের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি সরাসরি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। ড্যানিয়েল একবার বিদেশে পাচার করা টাকা দেশে এনে ছড়িয়ে দিয়ে নিজের পক্ষের দলকে ক্ষমতায় আনতে পারলে দেশে আবার তার অপরাধ জগৎ বিস্তৃত হবে এবং দেশের কন্ট্রোল তার হাতে চলে আসবে। সব তথ্য যাচাই বাছাই শেষে তারা সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে প্রতিবেদনটি প্রকাশ করতে হবে। তবে প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশে থাকা তাদের জন্য আর নিরাপদ হবে না। পরিকল্পনা অনুযায়ী জহির নেদারল্যান্ডে তার স্ত্রী দোলনের কাছে চলে যাবার প্রস্তুতি নেয়। অন্যদিকে সামিউলের বোন তাসমেরি তার উচ্চশিক্ষার জন্য সুইডেনে যাওয়ার প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করার দায়িত্ব নেয়। তাসমেরির বিয়ের দেনমোহরের টাকা দিয়ে সে নিজের ভাইকে বিদেশে পাঠাবার সিদ্ধান্ত নেয়। বিদায়ের আগে সবাই একে অপরের সঙ্গে শেষবারের মতো দেখা করে এবং ভবিষ্যতে আবারও দেখা হওয়ার প্রত্যাশা নিয়ে আলাদা পথে রওনা করে। পরদিন সকালে দেশের মানুষের হাতে পৌঁছে যায় সেই বহুল আলোচিত প্রতিবেদন। প্রথম পাতা জুড়ে প্রকাশিত হয় ড্যানিয়েল আর ক্লিনটনের গোপন বাংলাদেশ সফর, অর্সন গ্রুপের সংশ্লিষ্টতা, মার্কস ইন্টারন্যাশনাল ব্যাংক দখলের পরিকল্পনা এবং আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গে তাদের যোগাযোগের বিস্তারিত তথ্য। সংবাদটি প্রকাশের পর জুনায়েদ জামশেদ প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে, কিন্তু তখন আর কিছুই করার সুযোগ থাকে না। তথ্য ইতিমধ্যেই জনসম্মুখে পৌঁছে গেছে। তবে শেষ মুহূর্তে আমরা দেখতে পাই যে জহির দেশ ছেড়ে নেদারল্যান্ডে যায়নি। বাস্তবে সে বাংলাদেশেই আত্মগোপনে থাকার সিদ্ধান্ত নেয়, কারণ তার বিশ্বাস এই লড়াই এখনও শেষ হয়নি। অপরাধ চক্রের শিকড় সম্পূর্ণ উপড়ে ফেলা না পর্যন্ত সে দেশেই থাকবে। অন্যদিকে সামিউল দেশ ছাড়ার প্রস্তুতি নেয়। সাংবাদিকতা তাকে শিখিয়েছে সত্যের মূল্য কত বড়, আর সেই সত্যের জন্যই কত বড় মূল্য দিতে হয়। নতুন জীবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও দেশের মাটিতে অসমাপ্ত সেই লড়াই তার মন থেকে কখনো মুছে যায় না। অন্যদিকে আইরিন নিজের উপার্জনের অর্থে একটি ছোট বাসা কিনে নতুন জীবন শুরু করার চেষ্টা করে।
কিন্তু অবন্তীকে একবার কাছে পাবার পর তার ভেতরে মাতৃত্ববোধ আরও প্রবল হয়ে ওঠে। নিজের জন্ম দেওয়া সন্তানকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা ধীরে ধীরে তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হয়ে দাঁড়ায়। সেই কারণেই দোলনও তার বিদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় না। অবন্তীর ভবিষ্যৎ, আইরিনের মাতৃত্বের দাবি এবং জহিরের অসমাপ্ত লড়াই, এই তিনটি সম্পর্কের টানাপোড়েন ভবিষ্যতের জন্য নতুন এক অধ্যায়ের ইঙ্গিত রেখে শেষ করা হয় ওয়েব সিরিজ হেডলাইনের কাহিনী। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রেখেছিলাম যে কিভাবে বাংলাদেশ থেকে এত দূরে থেকেও শীর্ষ সন্ত্রাসীরা দেশের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে। তার উত্তর হলো মানি লন্ডারিং। বাংলাদেশে অনেকেই যারা দুর্নীতির মাধ্যমে কালো টাকার পাহাড় গড়েছে, তারা এই সমস্ত শীর্ষ সন্ত্রাসীদের মাধ্যমেই বিদেশে নিজেদের টাকা পাচার করে এবং সেখানে সম্পদের পাহাড় গড়ে। এ সমস্ত টাকা পাচার করতে তারা ব্যবহার করে শেল কোম্পানিগুলোকে, অর্থাৎ ভুইফোর কোম্পানি যারা নাম সর্বস্ব কেবলমাত্র। তাদের মাধ্যমে ভুয়া এলসি, ইনভয়েসে অতিরিক্ত অ্যামাউন্ট দেখানো ইত্যাদি বিভিন্ন মাধ্যমে তারা টাকা পাচার করে থাকে। যেহেতু তারা টাকা পাচার করে বিদেশে সম্পদের পাহাড় গড়ে, তাই তাদের ঘুড়ির নাটাই থাকে সেই সমস্ত বিদেশে অবস্থানকারী শীর্ষ সন্ত্রাসীদের কাছে। তাই দেশ থেকে অনেক দূরে থাকলেও দেশে থাকা সেই সমস্ত দুর্নীতিবাজ ক্ষমতাশালীদের মাধ্যমে তারা দেশের অপরাধ জগতের কন্ট্রোল নিজেদের হাতেই রাখে। আর এই সত্যটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে হেডলাইন ওয়েব সিরিজে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতো আমাদের এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ করছি। হেডলাইন ওয়েব সিরিজের কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাদের আর ফর রিভিউ বাংলা চ্যানেলটির। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই আমাদের ভিডিও শেষ করছি। বিদায়।